নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। লোকসভা নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হতে বেড়ে গেল প্রশাসনিক তৎপরতা। উমাকান্ত একাডেমি স্ট্রং রুম এবং কাউন্টিং হলের পরিকাঠামোগত দিকগুলো খতিয়ে দেখলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার যাদব। সোমবার উমাকান্ত একাডেমিতে স্ট্রং রুম এবং কাউন্টিং হলের পরিকাঠামোগত দিকগুলো খতিয়ে দেখতে আধিকারিকদের সঙ্গে নিয়ে যান পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার যাদব। তিনি কথা বলেন উমাকান্ত একাডেমির অধ্যক্ষের সঙ্গে। তিনি রুমগুলো ঘুরে দেখেন। সার্বিক পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন এখানে মোট 15টি স্ট্রং রুম হচ্ছে, আর উমাকান্ত একাডেমির নতুন ভবনে হচ্ছে একটি কাউন্টিং হল। উমাকান্ত একাডেমির অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে পরীক্ষা এখনো শেষ হয়নি, খুব শীঘ্রই পরীক্ষা শেষ হয়ে যাবে। আগামী দিন কয়েকের মধ্যে স্ট্রং রুমগুলোতে চলে আসবে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো এখানে চলে আসছে। উমাকান্ত একাডেমি স্ট্রং রুমের দায়িত্বে চলে যাবে কেন্দ্রীয় বাহিনীর হাতে। जैसे आपको पता है कि 19 अप्रैल को इलेक्शन है, तो उसकी तैयारियों के लिए अभी हम लोग स्ट्रांग रूम में जो भी काम है उसको देखने आए हैं और स्कूल अथॉरिटी से बात करके हम कोशिश कर रहे हैं कि जल्दी से जल्दी जो भी तैयारियां हैं स्ट्रांग रूम से रिलेटेड, काउंटिंग हॉल से रिलेटेड, तो ख़त्म की जाए। इस दौरान उन्होंने भी अपनी कुछ समस्याएं बताई, जैसे स्कूल में एग्ज़ाम है, तो अकॉर्डिंगली हम सभी चीज़ों को ध्यान में रखते हुए इन कार्रवाइयों को कंप्लीट कर रहे हैं। सर, इस बार स्ट्रॉन्ग रूम में सीसी कैमरा और लगभग कुछ क्या क्या रहेगा सर? इस बार स्ट्रॉन्ग रूम में जो भी सिक्योरिटी रिलेटेड पैरामीटर्स हैं, जैसे सीएपीएफ की तैनाती होगी, सीसीटीवी कैमरास होंगी। सीसीटीवी कैमरास का जो वो है प्रोसेस है वो ऑलरेडी शुरू हो चुका है। जिस दिन हमारे ईवीएम यहाँ शिफ्ट होंगे वहाँ उस समय तक सारी तैयारियाँ जो भी सिक्योरिटी रिलेटेड हैं वो कंप्लीट करेंगे। এদিকে সোমবার সন্ধ্যায় সদর মহকুমা শাসকের কার্যালয় থেকে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সতর্ক বার্তা মাইকিং এর মাধ্যমে প্রচার করার জন্য একটি গাড়ি বের হয়। সতর্ক বার্তা প্রচার করার মধ্য দিয়ে এই গাড়িটি শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে জনসাধারণকে সচেতন করতে। ভারতীয় সংবিধানের 171 নম্বরের বি ধারা অনুযায়ী কোনো ভোটদাতা উৎকোচ গ্রহণ করলে কি ধরনের শাস্তি হতে পারে এবং 171 নম্বরের সি ধারা অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন কিংবা আঘাত করলে কি ধরনের শাস্তি হতে পারে, এই বিষয়টিও এদিন প্রচার করা হয়। এর দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির 171 বি ধারা অনুসারে নির্বাচনী বিধি চলাকালীন সময়ে উৎকোচ অথবা পারিতোষিক প্রদান করে কোনো ব্যক্তির ভোটাধিকারকে প্রভাবিত করা দণ্ডনীয় অপরাধ, যার জন্য 1 বছরের জন্য জেল ও জরিমানা উভয়ই হতে পারে। ভারতীয় দণ্ডবিধির 171 সি ধারা অনুসারে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা ব্যক্তির প্রতি ভীতি প্রদর্শন কিংবা কোনোভাবে আঘাত প্রদান করা একটি শাস্তিযোগ্য অপরাধ, যার পরিণতিতে 1 বছরের জেল জরিমানা উভয়ই হতে পারে। এর জন্য ফ্লাইং স্কোয়াড এ ধরনের উৎকোচদাতা এবং গ্রহীতা উভয়ের ক্ষেত্রে কেস রেজিস্টার করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সকল নাগরিকদের উৎকোচ গ্রহণ থেকে বিরত থাকার জন্য এবং এ ধরনের তথ্য জানা থাকলে কিংবা ভোটারদের প্রতি হুমকি ঘটনা ইত্যাদি জানা থাকলে 7628906058 নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই ফোন নম্বরটি দিবারাত্র এ ধরনের অভিযোগ গ্রহণের জন্য খোলা থাকবে। ধন্যবাদ। সদর মহকুমা শাসক, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে পেট্রোলিং শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ প্রশাসন দিয়ে। শান্তন টিভি। পাচার বাণিজ্যের ঝামেলা ঘিরে রবিবার বিএসএফ এর গুলিতে নিহত হয় এক বাংলাদেশি। সোমবার প্রশাসনিক সমস্ত নিয়ম নীতি সম্পন্ন হওয়ার পর যুবকের মৃতদেহ কৈলাসহর চেকপোস্ট দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে পারভেজ। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার অন্তর্গত কোলাউড়া থানার অধীন 10 টেকি গ্রামে। ভারত বাংলাদেশ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মৃতদেহ কৈলাসহর চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয় সোমবার।
নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে পারভেজ। রবিবার দুপুরে ভারতীয় ভূখণ্ডে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় তার। পরবর্তী সময় বেশ কিছু বাংলাদেশি লোক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সেই বিএসএফ জওয়ানকে মারধর করে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনা প্রত্যক্ষ করে ঘটনাস্থলে ছুটে যায় এবং সেই বিএসএফ জওয়ানকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি মৃত বাংলাদেশি যুবকের দেহ ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় জানা যায় মৃত বাংলাদেশি যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে পারভেজ। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া থানার অধীন ১০ টেকি গ্রামে। সোমবার পারভেজের মৃতদেহ ময়নাতদন্তের পর কৈলাসহর চেকপোস্ট দিয়ে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিক, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, বাংলাদেশ পুলিশের আধিকারিক সহ মৃত বাংলাদেশি যুবকের পরিবারের লোকজন। কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জানান, উভয় দেশের পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে এই দিনে পারভেজ ওরফে সাদ্দাম হোসেনের মৃতদেহ সকল আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে ভারতীয় ভূখণ্ডে। বাংলাদেশ ভূখণ্ডে কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। যে ইনসিডেন্টে বাংলাদেশের স্মাগলারের যে ডেথ হয়েছে সেটা বিজিবি এবং বিএসএফ, ওদের কুলাউড়া থানার পুলিশ, আমাদের ইরানি থানার বড়বাবু সবার উপস্থিতিতে লিগ্যাল ফর্মালিটি, সমস্ত ফর্মালিটি কমপ্লিট হয়েছে। আফটার পোস্টমর্টম ডেড বডি তাদের লিগ্যাল গার্ডিয়ান তার বাবা এবং বাংলাদেশ পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। কি নাম ছিল যে মারা গেছে? পারভেজ, তার ডাক নাম সাদ্দাম হোসেন, বাড়ি 10 টেকি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। বাংলাদেশের বেশ কটা নিউজ চ্যানেল দেখাচ্ছে যে বিএসএফ ওর ঘর থেকে বের করে নিয়ে এসে ওকে গুলি করে হত্যা করেছে। এই বিষয়ে কি বলবেন? আমরা এই ব্যাপারে গতকালকেও আপনাদেরকে বলেছি যে তারা আমাদের আইবিবি বর্ডার ক্রসিং এর ইনফিল্ট্রেশনের সময়, ইলিগালি তারা ক্রসিং এর সময় ইনসিডেন্টটা হয়েছে। যে ঘটনাটা হয়েছে সেটা আমাদের ভারতের ভূখণ্ডের মধ্যে হয়েছে, বাংলাদেশ ভূখণ্ডে কোনো কিছু হয়নি। জানা যায় রবিবার নিহত সাদ্দাম হোসেন সহ যে সকল বাংলাদেশি নাগরিকরা বিএসএফ জওয়ানের উপর আক্রমণ সংঘটিত করেছে তারা সকলেই পাচার বাণিজ্যের সাথে যুক্ত। নিহত সাদ্দাম হোসেনও পাচার বাণিজ্যের সাথে যুক্ত ছিল। এই পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বিএসএফ এর ওপর আক্রমণ সংঘটিত করা হয়েছিল। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে গুলি চালালে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। শান্তন টিভি। সোমবার ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায়ও। সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার বলেন, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এবার ভোটার রয়েছে 13,95,089 জন। এর মধ্যে পুরুষ ভোটার 7,01,708 জন, মহিলা ভোটারের সংখ্যা 6,93,365 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 16 জন, সার্ভিস ভোটারের সংখ্যা 4,349 জন, 85 ঊর্ধ্ব বয়সের ভোটার সংখ্যা 8,734 জন, পিডব্লিউডি ভোটারের সংখ্যা 10,560 জন, সেই সাথে রিয়াং শরণার্থী ভোটারের সংখ্যা 12,085 জন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট 30টি বিধানসভা কেন্দ্র রয়েছে পূর্ব ত্রিপুরায়, তার মধ্যে ধলাই, উত্তর ঊনকোটি ও খোয়াই জেলার সবকটি বিধানসভা কেন্দ্র এবং দক্ষিণ ত্রিপুরা 4টি বিধানসভা কেন্দ্র ও গোমতী জেলার 3টি বিধানসভা কেন্দ্র রয়েছে। পুলিশ সুপার অবিনাশ রায় জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য রাখা হয়েছে যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও বিভিন্ন ধরনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান। हमारा त्रिपुरा ईस्ट कॉन्स्टिट्यूंसी का साथ साथ हमारा पूरा पार्लियामेंट इलेक्शन का डिक्लेरेशन इलेक्शन कमीशन ऑफ इंडिया 16 तारीख 3 बजे डिक्लेयर किया है। उसी हिसाब से हमारा त्रिपुरा ईस्ट कॉन्स्टिट्यूंसी 30 असेंबली कॉन्स्टिट्यूंसी में इलेक्शन होगा। ये 30 असेंबली कॉन्स्टिट्यूंसी पूरा 6 जिलों में बांट गया है। उसमें से धलाई, नॉर्थ, ऊनकोटी और खोवाई, ये 4 जिले का पूरा असेंबली कॉन्स्टिट्यूंसी, 4 कॉन्स्टिट्यूंसी साउथ त्रिपुरा का और 3 कॉन्स्टिट्यूंसी गोमती का, ये 30 असेंबली कॉन्स्टिट्यूंसी के अंदर है। 30 पोलिंग स्टेशन, मॉडल पोलिंग स्टेशन 62, पीडब्ल्यूडी मैनेजर 30, इतना हमने प्लान किया गया है।
लास्ट असेंबली इलेक्शन में भी हमारा विमेन मैनेजर पोलिंग स्टेशन था, इस बार पार्लियामेंट इलेक्शन में भी होगा और मॉडल पोलिंग स्टेशन में भी हमने 62 सेलेक्ट किया गया है। ये सारे पोलिंग स्टेशन में 1654 पोलिंग स्टेशन में इलेक्शन कमीशन के गाइडलाइन के मुताबिक पानी का सुविधा, इलेक्ट्रिसिटी, टॉयलेट, रैंप, व्हील चेयर इत्यादि हम प्रोवाइड करेंगे। 18তম ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমা প্রশাসন বৈঠক হয় সোমবার। এদিন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত এসটি আসনে দুটি বিধানসভা কেন্দ্র 39 মনু ও 40 সাব্রুমে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সাব্রুম মহকুমা প্রশাসন অফিসে এসডিএম শিব জ্যোতি দত্ত ও এসডিপিও নিত্যানন্দ সরকার সাংবাদিক সম্মেলন করে যাবতীয় প্রস্তুতি কিভাবে হচ্ছে তা বিস্তারিত তুলে ধরেন। এসডিএম শিবজ্যোতি দত্ত বলেন 30 মনু কেন্দ্রে মোট ভোটার 48,425 জন। এর মধ্যে পুরুষ ভোটার 24,525 জন, মহিলা ভোটার 23,870 জন। মোট বুথের সংখ্যা 53টি। এর মধ্যে দুটিকে মডেল বুথ করা হবে। এগুলো হলো সাতচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একটি বুথ, অপরটি চাতকছড়ি ইংরেজি মাধ্যম স্কুলের একটি বুথ। আবার দুটি বুথ মহিলা ভোট প্রক্রিয়া কর্মীরা পরিচালিত করবে। মহিলা বুথে এগুলো হলো হরিণা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও এক গোয়া চাঁদ হাই স্কুল বুথ। 40 সাব্রুম বিধানসভাতে মোট ভোটার 48,483 জন। এর মধ্যে পুরুষ ভোটার 24,813 জন, মহিলা ভোটার 23,670 জন। মোট বুথ 54টি। মডেল বুথ হচ্ছে দোলবাড়ি হাই স্কুল ও জোলেফা এসএসটি এসপি স্কুলের একটি বুথ। মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত হবে সাব্রুম জেবি স্কুলের দুটি বুথ। এসডিপিও নিত্যানন্দ সরকার জানান, নির্বাচন ঘোষণার সাথে সাথে মনু ও সাব্রুম নির্বাচনী এলাকায় প্রশাসনিক নিরাপত্তা কর্মীদের টহলদারি শুরু হয়েছে। আমাদের এবছর 39 মনু আর 40 সাব্রুম মিলিয়ে মোট ভোটার হচ্ছে 96,908। এর মধ্যে মেল ভোটার হচ্ছে 49,368 আর ফিমেল ভোটার হচ্ছে 47,540। আর এবছর 85+ যে ভোটার তা আমাদের আছে মোট 644 জন। আমরা তাদের বাড়ি গিয়ে আমরা জানবো আগে যে তারা আমাদের এখানে এসে ভোট দিতে পারবেন কিনা, না হলে আমরা তাদের বাড়ি গিয়ে আমরা তাদের ভোট সংগ্রহ করব। আর সার্ভিস ইলেক্টর আমাদের মোট 282 জন আর পিডব্লিউডি ভোটার আছেন 1026 জন। আর আমাদের এসএসটি, এফএসটি, বিবিটি, বিএসটি টিম আমাদের ফর্মেশন হয়েছে। এখন আমাদের নাকা পয়েন্ট আমাদের ইনস্টল হয়েছে বেশ কিছু জায়গায়। আমাদের কিছু সারপ্রাইজিং এলিমেন্ট থাকবে যে বিভিন্ন জায়গাতে আমাদের হয়তো নতুন নতুন জায়গার মধ্যে আমরা নাকা পয়েন্ট করব। ওই জায়গার মধ্যে আমাদের ইনস্টলেশন থাকবে, সিকিউরিটি ইনস্টলেশন। ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে যান চালকদের নিয়ে একদিনের এক কনভেনশন অনুষ্ঠিত হয় সোমবার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট মহকুমার মানসী মিলনায়তনে হয় এদিনকার এই কনভেনশনের আয়োজন। প্রায় 700 থেকে 800 এর কাছাকাছি চালক শ্রমিকরা এই কনভেনশনে অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কনভেনশনের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলো নিয়ে আলোচনা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। গরিব কল্যাণ যোজনা, নারী সশক্তিকরণ, যুবকদের ভবিষ্যৎ, কৃষকদের সমৃদ্ধি, বিনামূল্যে 80 কোটি সাধারণ মানুষকে রেশন সামগ্রী প্রদান নিয়ে এদিন আলোচনা হয় এই কনভেনশনে। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য থেকে আমি পেছন দিকে যাইনি। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্যকে আমি সামনে দিয়ে দিয়েছিলাম। আজকে আমার কাছে গণান্বিত হয়েছে, আজকে গণান্বিত হয়েছে। এই সমস্ত কৃষক বন্ধুরা জানতে হবে, সমস্ত শ্রমিক বন্ধুরা জানতে হবে, সমস্ত আমার যান চালক ভাইয়ের জানতে হবে। যখন আপনারা সবাই জানবেন না, যখন আপনারা সবাই সজাগ হয়ে যাবেন, তাহলে আর অন্যায় আপনাদের উপর হবে না, আর অত্যাচার আপনাদের উপর হবে না, আর আপনারা অবহেলিত হবেন না, আর আপনারা অসম্মানিত হবেন না। আর সেই জন্য আপনাদের
রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক যুবকের ঘটনা রবিবার রাতে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম বিশাল শর্মা, বয়স 22, বাড়ি কদমতলা থানার অন্তর্গত সরসপুর গ্রামে। মৃত বিশাল শর্মার এক নিকট আত্মীয় জানান, বিশাল ধর্মনগর তার জেঠুর বাড়িতে থাকত। রবিবার বিকেলে অন্যান্য দিনের ন্যায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত 9টা নাগাদ তার ফেসবুকে একটি পোস্ট দেখে পরিবারের লোকজনদের সন্দেহ হয়। সাথে সাথে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিশালের হদিশ না পেয়ে পরিবারের লোকজন ধর্মনগর থানায় মিসিং ডায়েরি করে। এরই মধ্যে গভীর রাতে পরিবারের লোকজন খবর পায় ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। সেই সংবাদের উপর ভিত্তি করে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মৃতদেহটি বিশালের। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ট্রেপারের ধাক্কায় গুরুতর আহত যুবক। রক্তাক্ত এই যুবকের নাম জেমস কোলই, বাড়ি জম্পুইচলা এলাকার দেবছড়ায়। আর দুর্ঘটনাটি ঘটে জিরানিয়া এলাকায়। বেলা 11:30 নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি। দুর্ঘটনার পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রক্তাক্ত যুবক জেমস কোলইকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে। ডান পায়ে বিস্তর আঘাত লাগে এই যুবকের। আমি চলতেছে পিছনে দিয়ে দিছে গাড়িটা। কি গাড়ি আসলো এটা? এটা টেম্পার। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? না। তারপর আপনারা কে হাসপাতালে আনছে? হ্যাঁ, হাসপাতালে কে আনছে? ফায়ার সার্ভিস। আচ্ছা, দুর্ঘটনার পর গাড়িটা আটক করা হয়েছে। আমি কোথায় নামটা কি আপনার? জেমস কোলই। বাড়ি কোথায়? জম্পুইজলা। বাজারে কি কারণে আসেন? আমার শ্বশুর বাড়ি যেতে গেছে, জিনিস কিনতে গেছে, হঠাৎ দিয়ে আমার দিয়ে গেছে। কাঁঠালিয়া ত্রিমুখী চৌমুহনীতে সোমবার বামেদের পথসভা অনুষ্ঠিত হয়। পথসভার প্রধান বক্তা ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ভানুলাল সাহা, সিপিআইএম মহকুমা সম্পাদক রতন সাহা ও বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী। উল্লেখ্য, রাজ্যের 2টি লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে বামফ্রন্ট সর্বাত্মক প্রচেষ্টা নেবে বলে জানান বক্তারা। কাকে করবে না সেটা ঠিক আছে, এই জন্য আমরা বেশি কথা বলবো না। কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন, যে দিদি কইয়া বেড়াইতেছে 68,000 মহিলাদের লাখপতি বানাচ্ছে, আর নরেন্দ্র মোদী ভাইয়ার বাহিনীও 3 crore লাখপতি দিদি বনেগা, 3 কোটি লাখপতি হইল। আমি চিন্তা করে দেখলাম যে লাখপতি হইল, আমাদের এলাকায় 68,000 লাখপতি হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখা গেল, আরে সেলফ হেল্প গ্রুপে কম সুদে যে ঋণ দিছে, ধরেন কেউ একটা পোল্ট্রি করতেছে, কেউ একটা স্কিম নিছে, ব্যাংকের থেকে 1.5 লাখ 1.5 লাখ টাকা ঋণ দিছে, বলছে লাখপতি হয়েছে। আর ব্যাংকের টাকা, তার টাকা না তো, কিন্তু ফেরত দেওয়া লাগবে, তো সে কেমন লাখপতি হইল? আমরা জানেন যে আদানি নাকি পৃথিবীর সবথেকে বড় ধনী ডিক্লেয়ার হয়ে গেছিল। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল যে না, 20 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিছে। তখন বিশ্ব সংস্থা বলছে এই ঋণের টাকা বাদ দাও। লোকসভা নির্বাচন ঘোষণার পরে আরক্ষা প্রশাসনের উদ্যোগে দিকে দিকে চলছে রোড মার্চ। নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে ও অবাধে সম্পন্ন করতে এই রোড মার্চ। সোমবার কুমারঘাটে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে হয় এই রোড মার্চ। का डिक्लेरेशन 16 तारीख को इलेक्शन कमीशन ऑफ इंडिया ने कर दिया है और इसके दौरान हमने कल अम्बासा और आज कमलपुर में मैंने और एसपी साहब मिलाकर सीएपीएफ के साथ एक फ्लैग मार्च किया है। और हमारे अलावा फ्लैग मार्च सारे कॉन्स्टिट्यूंसी में सारे जगह पे वल्नरेबल लोकेशन जितने भी है और हमने जितने भी सेंसिटिव लोकेशन से आइडेंटिफाई किया है, हमारा सीएपीएफ जवान सारे लोग फ्लैग मार्च कर दिया है। आज हम दोनों भी इसमें ज्वाइन किया है। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কমলপুর মহকুমায় সোমবার সন্ধ্যায় রোড মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সঙ্গে ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার এবং ধলাই জেলার জেলা শাসক সহ আরক্ষা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। ভোটদানের লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যেই এই রোড মার্চের আয়োজন। পেট্রোলিং এর মাধ্যমে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে তারা।
ये रैली हम इलेक्शन जो डिक्लेयर हुआ है तो फ्री एंड फेयर इलेक्शन एंड कॉन्फिडेंस बिल्डिंग के लिए और लोगों में एक सेंस ऑफ सिक्योरिटी जगाने के लिए हम लोग ये ऑल वीमेन कंटिजेंट के साथ में ये फ्लैग मार्चेस कर रहे हैं। कितना दिन ये चलेगा? ये हम पूरे मार्केट एरियाज और प्रोमिनेंटेड जितने भी प्लेसेस हैं कुमार घाट के आज उनको कवर करेंगे। इलेक्शन के लिए हाँ, इलेक्शन के दौरान फीमेल पावर और थोड़ा सा ये दिखाने के लिए कि हमारा फीमेल कंटिजेंट जो है वो मेल कंटिजेंट के बराबर काम करता है और किसी भी तरीके से किसी भी काम में पीछे नहीं रहेगा। तो लोगों में ये सेंस ऑफ सिक्योरिटी जगाने के लिए हम लोग ये फ्लैग मार्च कर रहे हैं। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।